ঈদে ঘরমুখো মানুষের ভিড় ঠেকাতে ফেরিঘাটে নামল বিজিবি। করোনা ঝুঁকি উপেক্ষা করে যাচ্ছে মানুষ। দেশে 7 দিনেই শেষ হচ্ছে করোনা টিকার মজুত। যেকোনো উৎস থেকে অন্তত 20 লাখ ডোজ সংগ্রহের চেষ্টা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিদেশ যাওয়ার আবেদনে আজ মত জানাবে আইন মন্ত্রণালয়। করোনা মহামারীর 1 বছর পরও স্বাস্থ্য খাতে জনবল সংকট। চূড়ান্ত অনুমোদন পেলেই নিয়োগ হবে 1 লাখ। বিশ্বে একদিনে করোনায় 12,000-এর বেশি মৃত্যু। মোট মৃত্যু প্রায় 33 লাখ। ভারতে ফের 4 লক্ষাধিক শনাক্ত। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। করোনা সংক্রমণ রোধ ও ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে নামানো হলো বিজিবি। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যার দিকে ব্যক্তিগত আর পণ্যবাহী গাড়ি পারাপার হলেও রাতে পার হয়েছে যাত্রী বোঝাই বাস। দ্বিগুণেরও বেশি ভাড়ায় ঢাকা ছেড়েছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার হাজারো মানুষ। করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় বিআইডব্লিউটিসি শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু শনিবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপে নিজেদের অবস্থান বদলাতে বাধ্য হয় সংস্থাটি। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ সত্ত্বেও বাড়ি ফিরছেন শত শত মানুষ। গাবতলী থেকে পাটুরিয়া আসছি, 600 টাকা ভাড়া লাগছে। এর মধ্যে কয়েক দফা নামা লাগছে চেকপোস্টে। আসলে যাওয়া ঠিক হচ্ছে না, তারপরে যাচ্ছি যে ঢাকার ভিতর করোনা বেশি হয়ে থাকতে পারে, গ্রামগঞ্জে করোনা কম। ভাড়ায় চালিত প্রাইভেট 500 টাকা করে টিকিট দিয়ে আইসেন পাটুরিয়া থেকে অপর পাশে যাওয়ার পরে কিভাবে যাবো আমি নিজেও জানি না। এর আগে শনিবার সকাল থেকেই ফেরিঘাটগুলোতে ভিড় করেন হাজারো মানুষ। প্রচুর মানুষের ভিড়ে জরুরি সেবার আওতায় গাড়ি পারাপারের সময় ফেরিতে উঠতে গেলে যাত্রীদের ওপর চড়াও হয় পুলিশ। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে বাড়ি ফেরা মানুষের চাপ। শনিবার সকাল থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ভিড় ঈদ করতে বাড়ি যাওয়া মানুষের। গন্তব্যে পৌঁছানো নিয়েও রয়েছে শঙ্কা। তারপরও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে করোনার সংক্রমণের ঝুঁকি নিয়ে এভাবেই উঠছেন ফেরিতে। তবে ঘাট এলাকায় কোনো যানবাহন ঢুকতে দেয়নি পুলিশ। এতে কয়েক কিলোমিটার হেঁটেই ফেরিঘাটে যেতে হচ্ছে যাত্রীদের। এ অবস্থায় শিমুলিয়া ঘাট থেকে যখনই জরুরি সেবার আওতায় কোনো ফেরি ছেড়ে যাচ্ছে তখনই তাতে হুড়োহুড়ি করে উঠে পড়ছেন যাত্রীরা। আমাদের আটকাই দিত, যাত্রাবাড়ি থেকে আটকাই দিত, তো আমরা আসতাম না। ডেলিভারি অবস্থা, মাওয়ার অফার যাইতে হবে ইমার্জেন্সি, এখন কিভাবে যাবে? শিমুলিয়া বাংলা বাজার রুটে কোনো ফেরি চলাচল করবে না। এজন্য যাত্রী এবং গাড়ি যাদের আছে তাদেরকে আমরা বলবো বিকল্প পথে যাওয়ার জন্য। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও গাড়ির দীর্ঘ সারি। অনেকেই জানতেন না জরুরি প্রয়োজন ছাড়া ফেরি পারাপার বন্ধ। হঠাৎ বন্ধের ঘোষণায় শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগীদের নিয়ে ভোগান্তি আরও বেড়েছে। অনেক মানুষের জন্য ফেরি পল্টনে ভিড়াতেও বেগ পেতে হচ্ছে বিআইডব্লিউটিসিকে। সরকার এরকম কোনো ঘোষণা দিত তাহলে আমরা হয়তো আসতাম না। এখন এই বাচ্চা নিয়ে আসছে রোজা রেখে, এখন তো আমাদের অনেক কষ্ট হচ্ছে। ডেড বডি গাড়ি অ্যাম্বুলেন্স সকাল 7টা 8টার সময় আসছে। আমরা তাদেরকে যাত্রীর জন্য চাপের জন্য আমরা পার করতে পারিনি। এখন এই যাত্রীগুলো দিকে কনভার্ট করে ডাইভার্ট করে আমরা তারপর এই অ্যাম্বুলেন্স। এদিকে ঈদ করতে বাড়ি যাওয়ার জন্য ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কেও চাপ বেড়েছে বিভিন্ন পরিবহনে। নির্দেশ অমান্য করে চলছে দূরপাল্লার বাসও। গাড়ি ঘোড়া নাই, যার কারণে জোর করে উঠছে। আপনি যাত্রীর কাছে শোনেন, আমরা একটা যাত্রীও নেই নাই। গাবতলীর থেকে আসছি, 8 জন নিয়ে আসছি, রাজশাহী যাবে। করোনার ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে পণ্যবাহী ট্রাক ও মাছের গাড়িতে উঠেছেন অনেকেই। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে শনাক্ত হয়েছে করোনার ভারতীয় ধরন। 8 নমুনা পরীক্ষায় 6টিতে পাওয়া গেছে এই ভ্যারিয়েন্ট। এর মধ্যে 2টি ডাবল মিউট্যান্ট ভাইরাস, যাকে বিপজ্জনক বলছেন অণুজীব বিজ্ঞানীরা। আক্রান্তরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা। সেখান থেকে করোনা পজিটিভ হয়ে বেনাপোল দিয়ে 10 দিন আগে দেশে ফেরেন 8 জন। পরে তাদের রাখা হয় আইসোলেশনে। বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে 2 জনের মধ্যে পাওয়া গেছে
ডাবল মিউটেন্ট ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট। বেনাপোলে অনেক মানুষ যাতায়াত করে, ফলে যে কোনো সময় আমরা যদি প্রতিটি রোগীকে পর্যবেক্ষণ না করি এবং তাদের শনাক্ত না করি যে এটি কোন ধরনের, তাহলে সহজে এটি কিন্তু বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে এবং যখনই ছড়িয়ে পড়বে তখন সাউথ আফ্রিকার মতো দেখাচ্ছে আরেকটি নতুন ঢেউ অতিরিক্ত সংক্রমণের সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। এর আগে 28 এপ্রিল যশোর থেকে ও 29 এপ্রিল ঢাকা থেকে সংগ্রহ করা নমুনাতেও শনাক্ত হয় ভারতীয় ধরন। পরে ঢাকা ও যশোর থেকে সংগ্রহ করা নমুনায় আরও 2 জনের ভারতীয় ধরন শনাক্ত হয়। বিভিন্ন হাসপাতালে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সবাই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। যেই 6টির মধ্যে আসলে 4টি খুব ক্লোজ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে আর 2টি যারা তাদের সংস্পর্শে এসেছিল এরকম বা তাদের উপসর্গ আছে কিনা সেই সব বিষয় নিয়ে এটা পরবর্তীতে বাড়তে পারে যদি আমরা না সতর্ক হই। দেশে ভারতীয় ধরন এমন সময় শনাক্ত হলো যখন হাজারো মানুষ স্বাস্থ্যবিধি না মেনে গ্রামে ফিরছেন। ঈদের কেনাকাটায় মার্কেটগুলোতে পা ফেলার জায়গা নেই। বিষয়টিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের যে উদ্বিগ্নতার বিষয় তা না, এটা সবারই উদ্বিগ্ন হওয়ার বিষয় যে এইভাবে আসলে আমাদের চলাফেরা করা উচিত না। যে মানুষটা মৃত্যুবরণ করবে সেই মানুষটা আপনার পরিবারের মানুষ, কাজে আপনারই আগে উদ্বিগ্ন হওয়া উচিত যেন আমি এই সংক্রমিত না হই, আমি আমাকে সংক্রমিত না করি এবং আমার পরিবারকে সংক্রমিত না করি। ভারতীয় ধরনকে বলা হচ্ছে অধিক সংক্রমণশীল। এরই মধ্যে 22 দেশে ছড়িয়েছে এই ধরন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ভারতের সাথে স্থল সীমান্ত আরও 14 দিন বন্ধ থাকবে। শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গত 26 এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল যোগাযোগ বন্ধ রয়েছে। স্থলপথে ভারত থেকে যাত্রী আসা যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের যেসব নাগরিক চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ 15 দিনের কম, শুধু তারা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতে আগ্রহীদের দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে। আরো জানাতে বেনাপোল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, বেনাপোল বন্দর দিয়ে যারা ঢুকছেন তাদেরকে কোথায় কিভাবে রাখা হচ্ছে, আর যে সমস্ত পণ্যবাহী গাড়ি ঢুকছেন সেগুলোর ক্ষেত্রে কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি জানেন, দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল ভারতে মহামারী করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছড়িয়ে পড়ার পরেই বাংলাদেশ সরকার সীমান্ত বন্ধ ঘোষণা করে। কিন্তু এরপরেও বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য পরিপূর্ণরূপে স্বাভাবিক আছে। তবে ভারত থেকে যে পণ্যবাহী ট্রাকগুলো বাংলাদেশে ঢুকছে, অর্থাৎ বেনাপোল বন্দরে ঢুকছে, এই পণ্যবাহী ট্রাকগুলো প্রবেশ মুখেই তাদের স্প্রে করা হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার করা হচ্ছে বা মাস্ক ও পিপি বহন করে তারা আসছে কিনা বিষয়টি বন্দর কাস্টম সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারিতে রেখেছে। অপরদিকে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিশেষ সুপারিশে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে, অর্থাৎ প্রতিদিন 1 থেকে 200 যাত্রী ভারত থেকে যেমন আসছে, তেমনি বাংলাদেশ থেকেও 20 থেকে 50 জন যাত্রী ভারতে যাচ্ছে। আমরা এই ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা দেখেছি যেটা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের বিভিন্ন এজেন্সি, অর্থাৎ যশোর জেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য প্রশাসন, ইমিগ্রেশন প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, আনসার ও আমপুলিশ সহ বিভিন্ন প্রশাসনিক সদস্যরা ভারত থেকে আসা যাত্রীদের পর্যবেক্ষণ করছে। এখানে যশোরের 700 উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের একটি মেডিকেল টিম সার্বক্ষণিক ইমিগ্রেশন তদারকি করছে, ভারত থেকে আসা যাত্রীদের প্রথম পর্যবেক্ষণ করছে। একটি তাপমাত্রা যন্ত্র দিয়ে প্রথম তাদেরকে দেখা হচ্ছে, যদি সন্দেহভাজন টেম্পারেচার বেশি থাকে তাদেরকে এখান থেকে যশোর রেফার করা হচ্ছে। অন্যদিকে যারা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে তাদেরকে বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে 3 দিন বেনাপোল বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইন করা হতো, পরবর্তীতে যশোর, ঝিকরগাছা, খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গায় তাদেরকে কোয়ারেন্টাইন করা হয়। এই ব্যাপারে আমি গতকাল রাত্রে কথা বলেছি 700 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইউসুফ আলমের সাথে। তিনি আমাকে যেটা বলেছেন যে 700 উপজেলাতে এ পর্যন্ত 2561 জন যাত্রী ভারত থেকে প্রবেশ করেছে, এর মধ্যে 14 জন করোনা রোগী।
তাদেরকে বিশেষ ব্যবস্থায় যশোরে পাঠানো হয়েছে। অপরদিকে গতকাল থেকে দেখেছি যে ভারতের যে ধারণটা পাল্টানোর পরেই কালকে ঘুরিয়ে দাঁড়াইছে ইমিগ্রেশন চেকপোস্ট, তারা আগের থেকে বেশি তারা কড়াকড়ি করছে। এখন আমরা দেখছি যে বেশ কিছু যাত্রী এখানে অপেক্ষা করছে বা বাংলাদেশে প্রবেশের জন্য শতাধিক যাত্রী অপেক্ষা করছে। বেনাপোল থেকে জানাচ্ছেন সহকর্মী এম এ রহিম। দেশে 7 দিনের মধ্যেই শেষ হচ্ছে করোনা টিকার মজুদ। এখনই অনেক কেন্দ্রে মিলছে না প্রয়োজনীয় ডোজ, ফলে টিকা না পেয়ে ফেরত যেতে হচ্ছে অনেককে। দেশে কবে টিকা আসবে তাও বলতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। তবে যে কোনো উৎস থেকে অন্তত 20 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সংগ্রহের চেষ্টা চলছে। টিকা দিতে না পেরে এই ক্ষোভ, রোদ গরমে প্রত্যেকে লাইনে দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময়। এসেছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে, কিন্তু টিকা না নিয়েই ফেরত যেতে হয়েছে অনেককে। ভ্যাকসিন দিতেছে, লাইনে দাঁড়াইছি, কাছাকাছি আসছি, এখন বলছে যে নাই, আজকে আর হবে না। মেসেজ না দিলে আমরা কি আসছি? আমি তো মেসেজ পাই আসছি, আমাকে 8 তারিখে আসতে বলছে, আমি আসছি। শনিবার জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে টিকার জন্য আগের দিন SMS করা হয় 700 জনকে, কিন্তু টিকা বরাদ্দ আসে মাত্র 400 ডোজ। অনেক মানুষ অপেক্ষায় থাকায় আরও 200 ডোজ আনা হলেও শেষ পর্যন্ত ফেরত গেছেন অনেকে। 2 ঘন্টা লাইনে আসছিলাম, এরপর আসি শুনি লাইন থেকে লাইনে আইতে আইতে এই পর্যন্ত আসছি। আসার পরে আমাদের জানাইলো যে ভ্যাকসিন নাই। এটা তো আমাদের হয়রানি না, আমাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্য এটা ফালায় রেখে এসে এখানে প্রতিদিন লাইনে দাঁড়ানো। রিসেন্টলি তো এটাকে ডোজ ভায়ালগুলি কমিয়ে দিচ্ছে, আমরা তো সেই হিসেবে আমরা ভায়ালটা আনি। ভায়াল যেহেতু কমে গেছে তো স্বাভাবিকভাবে ওই ডোজটা কমে যাচ্ছে, কিন্তু মানুষজন তো আসছে, মানুষ তো আসবে। দেশে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন 58 লাখ মানুষ, দ্বিতীয় ডোজ নিয়েছেন 34 লাখ। এখনও ঘাটতি 14 লাখ ডোজ। সরকারের হাতে থাকা 10 লাখ ডোজ টিকা শেষ হবে এ সপ্তাহেই। আপাতত দ্বিতীয় ডোজ পাচ্ছেন না 14 লাখ মানুষ। তাই জোর প্রচেষ্টা দ্বিতীয় ডোজের জন্য আপাতত 20 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সংগ্রহ করা। আমরা আশা করছি যে আমরা মোটামুটি এই মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা টিকা কার্যক্রম চালাতে পারবো। সবারই এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি, আশা করছি যে 8 সপ্তাহ হওয়ার পরে যদি দেয়া নাও যায়, 12 সপ্তাহের মধ্যে যাতে দেওয়া যায়, নিশ্চিত করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। চীন, রাশিয়া, ভারত ও যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে সরকার। উৎপাদনের প্রস্তুতিও চলছে। এ মাসের শেষে জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে আসছে ফাইজারের 1 লাখ ডোজ টিকা। 2 ডোজ করে এই টিকা পাবেন 50,000 মানুষ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধ ও ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে নামানো হয়েছে বিজিবি। বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে তারা। এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, আজ সকালে ঘাটের সার্বিক চিত্র কেমন দেখছেন? বিজিবি মোতায়েনের পর পরিস্থিতি কি কিছুটা উন্নতি হয়েছে? দেখুন, আমরা গতকালকেও দেখেছি মানুষের যে উপচে পড়া ভিড় ছিল শিমুলিয়া ঘাটে, আজকে সকাল থেকেও কিন্তু মানুষ পায়ে হেঁটে ছোটখাটো যে যানবাহন গুলো রয়েছে, বিশেষ করে প্রাইভেট কারে করে কিন্তু এই ঘাটে এসে ভিড় জমাচ্ছেন। আমরা সকাল থেকে দেখছিলাম যে যারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, গতকাল রাতে এখানে প্রায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। তারা কিন্তু এখানে যারা এখানে আসছেন পারাপারের জন্য তাদেরকে কিন্তু কোনোভাবেই ঘাটে প্রবেশ করতে দিচ্ছেন না। এরপরে জরুরি যানবাহনের ক্ষেত্রে যে পণ্যবাহী এবং অ্যাম্বুলেন্স পারাপারের জন্য যে ফেরিগুলো আসলে সীমিত পরিসরে সচল রাখা হয়েছে, সেইগুলোতে যারা আসলে সুস্পষ্ট কারণ দেখাতে পারছেন এবং জরুরি যাদের খুবই বেশি প্রয়োজন তাদের বিশেষ বিবেচনায় তাদেরকে শুধুমাত্র ছাড় দেওয়া হচ্ছে কিছুটা। এছাড়া কিন্তু তাদের পক্ষ থেকে যে তৎপরতা আসলে সেটি কিন্তু একেবারেই সকাল থেকে দেখেছি যে চোখে পড়ার মতো ছিল এবং মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এবং মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে তাদের পক্ষ থেকে কিন্তু আসলে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা চেকপোস্টের মাধ্যমে তারা রয়েছেন এবং তারা দেখছেন যে আসলে সকাল থেকে যে ভিড় রয়েছে ঘাটে। আমি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি, এই ফেরিঘাটটি বন্ধ থাকার কারণে কিন্তু ঘাট এলাকার বিভিন্ন জায়গা থেকে আসলে ইঞ্জিন চালিত ট্রলারে ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে কিন্তু আসলে বেশ কিছু ট্রলার আমরা সকাল থেকে ছেড়ে যেতে দেখেছি এবং গতকালকেও কিন্তু প্রায় 6টি ট্রলার কিন্তু আসলে আটক করা হয়েছিল, আমরা কিন্তু এটি জানতে পেরেছি।
তো সব মিলিয়ে যেটি বলা চলে যে গতকালকে মানুষের যাত্রীদের যেমন চাপ অব্যাহত ছিল, আজকেও কিন্তু তেমনই সকাল থেকে এই যাত্রীদের চাপ কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। তো তারপরেও প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা নেওয়া হয়েছে সেটি কিন্তু এখন অব্যাহত আছে এবং তারা বলছেন যে আসলে যে কোনো পরিস্থিতি এড়াতে এবং যাত্রীদের স্বাস্থ্যবিধি মানাতে এবং সবকিছু মিলিয়ে আসলে তারা যথেষ্ট তৎপর রয়েছেন বলে কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শিমুলিয়া ঘাটের এখনকার সবশেষ তথ্য। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আইনগত দিক নিয়ে আইন মন্ত্রণালয় আজ মতামত দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বৈঠকে বসে মেডিকেল বোর্ড। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদনের ফাইল গত বৃহস্পতিবার আইনমন্ত্রীর কাছে পৌঁছে। রাজধানী এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি তরল খাবার খাচ্ছেন, অক্সিজেন দিতে হচ্ছে আগের চেয়ে কম, তবে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। আজকে আমার আইনি অভিমত দিয়ে ইয়েতে পাঠিয়ে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কালকে সকালবেলা পাঠিয়ে। আজকে তো কেউ নেওয়ার ওখানে নাই, আজকে তো বন্ধ, সেই জন্য আমি কালকে সকালবেলা। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু জনবল সংকটে তা এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডাক্তার, নার্স সহ এই মুহূর্তে আরও 1 লাখ জনবল প্রয়োজন। চূড়ান্ত অনুমোদন পেলেই নিয়োগ শুরু হবে বলে জানান তিনি। দেশে করোনা সংক্রমণ শুরুর পর বেরিয়ে আসে স্বাস্থ্য খাতের নানা সংকট। যন্ত্রপাতি, আইসিইউ, অক্সিজেন, হাসপাতালের বেডসহ জনবল সংকটও রয়েছে, যার প্রভাব পড়ে করোনা চিকিৎসায়। অধিদপ্তরের তথ্যমতে স্বাস্থ্য খাতে সরকারি জনবল আছে ৭৮,৬১৯ জন। এর মধ্যে চিকিৎসক ২৫,৯৯৮, মেডিকেল টেকনোলজিস্ট ৫,২০৮, স্যাকমো বা চিকিৎসকের সহযোগী ৩০,৭০৯, কমিউনিটি হেলথ কেয়ার কর্মী ১৩,৯০৭, স্বাস্থ্য পরিদর্শক ১,০৫৭, স্বাস্থ্য সহকারী ১৫,০২০ জন। এছাড়া নার্স রয়েছে প্রায় ২৬,০০০। স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের মাসে ১৫ দিনের জন্য আইসোলেশনে যেতে হয়। এছাড়া করোনা চিকিৎসায় নতুন করে হাসপাতাল ও ইউনিট বাড়ানো হলেও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তাই ডাক্তার ও নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন। কোভিড রোগীদের জন্য 15 দিন করে ওরা আইসোলেশনে যায়, সে কারণে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর যে সংখ্যাও দ্বিগুণ লাগে। এই হিসাবে আমরা হিসাব করছিলাম যে 1 লাখেরও বেশি লোক লাগে। মন্ত্রী আরও জানান, এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, অনুমোদন পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি যে আমাদের ডাক্তার এবং নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী আরও নিয়োগ দেওয়া প্রয়োজন রয়েছে। উনি বলেছেন যত লাগে তত আমরা দিয়ে দিব, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে চালু করতে হবে। সরকারি হাসপাতালের সেবা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী পদ সৃষ্টি করা হচ্ছে। আগে ভবন তৈরি হলেও নিয়োগের বিষয়টি ভাবা হয়নি বলেই এ সংকট মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসিব মামুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতের পক্ষে অনলাইনে গুজব ছড়ানো হয়েছে বিদেশ থেকে। মাদ্রাসার ছাত্রদের তাণ্ডব চালাতে বাধ্য করা হয়েছে। তদন্তে এসব তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। ইন্টারপোলের মাধ্যমে বিদেশি ওই চক্রটিকে বিচারের আওতায় আনার চেষ্টা চলছে। নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদের নামে ঢাকা ও ঢাকার বাইরে তাণ্ডব চালায় হেফাজত। এ নিয়ে সারা দেশে মামলা হয়েছে শতাধিক। প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা। গোয়েন্দারা বলছে, তাণ্ডব চালাতে উস্কানি দেওয়া হয়েছে বিদেশ থেকেও। তাণ্ডবের পরও হেফাজতের সমর্থন বাড়াতে ছড়ানো হচ্ছে গুজব। এটি করছে একটি চক্র। প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হচ্ছে তাদের। দেশের বাইরে অবস্থান করায় এদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। যারা গুজব ছড়াচ্ছে, আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে একটা এনসিবি শাখা আছে, সেখানের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। গোয়েন্দারা আরো জানিয়েছে, সাম্প্রতিক তাণ্ডব চালাতে টাকা এসেছে দেশ বিদেশ থেকে। মামুনুল হক সহ হেফাজত নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে টাকার যোগানদাতাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। যোগাযোগ কার সাথে করেছে, এই সমস্ত ঘটনাগুলি মানে তাণ্ডব চালানোর জন্য যে সমস্ত
যোগাযোগের মাধ্যমে যেগুলি করছি সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে আমরা পেয়েছি, কিন্তু সেগুলি সাক্ষ্য প্রমাণ আরও যেগুলি দরকার সেগুলো আমরা কালেক্ট করে সামনে তদন্ত শেষ করে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। লকডাউন উঠে গেলে মাদ্রাসার ছাত্রদের দিয়ে হেফাজত যাতে নতুন করে সহিংসতা চালাতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে 1000 গাছ লাগানো হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম। শনিবার গাছ কাটা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে খণ্ডিত তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন প্রকল্প পরিচালক। উদ্যানে ঘুরতে আসা লোকদের টয়লেট বা স্যানিটেশন এবং হালকা স্ন্যাক্স, চা কফি সুবিধার জন্য পুরো উদ্যানে ছড়িয়ে ছিটিয়ে 7টি ফুড কিয়স্ক তৈরি করা হচ্ছে। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই সব পরিকল্পনা করা হয়েছে। প্রতিবেদন না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 137 জনের নিয়োগ স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম। এদিকে সাবেক উপাচার্য আব্দুস সোবহানের সঙ্গে কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। শেষ কর্মদিবসে উপাচার্য এম আব্দুস সোবহান 137 জনকে নিয়োগ দেন। একে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনা তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার দুপুরে ঘটনা অনুসন্ধানে ক্যাম্পাসে যান কমিটির সদস্যরা। তারা ভারপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহার সঙ্গে বৈঠক করেন। এর আগে বিদায়ী উপাচার্য এম আব্দুস সোবহান সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেন এবং ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করেন। আগে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, যিনি সদ্য প্রাক্তন হয়েছেন, সেই উপাচার্যরই আমরা দীর্ঘক্ষণ ধরে ওনার সাক্ষাৎকার গ্রহণ করেছি। আমরা মনে করেছি এই বিষয়টির সাথে যারা সংশ্লিষ্ট এবং শিক্ষা মন্ত্রণালয় বলেছে এটা অবৈধ এবং নিয়ম বহির্ভূত নিয়োগ, সুতরাং এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে আমরা সাক্ষাৎকারের আওতায় এনেছি। ভারপ্রাপ্ত উপাচার্য জানান, ঘটনা তদন্তে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরেকটি কমিটি করা হবে। যদি সেই ধরনের আমার সুযোগ থাকে তাহলে বিশ্ববিদ্যালয়েও যদি একটা তদন্ত করতে পারে, আমি সেটা মন্ত্রণালয়ের কাছ থেকে আলাপ আলোচনার মাধ্যমে যদি বিশ্ববিদ্যালয়ে সেই রুটিন দায়িত্বের মধ্যে পড়ে তাহলে আমরা করব। পরে এসব নিয়োগ কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় প্রশাসন, যাতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে বিনামূল্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করছে একটি সামাজিক সংগঠন। এতে রোগীর স্বজনদের খাবার সংগ্রহের ভোগান্তি কমেছে, একই সাথে সাশ্রয় হচ্ছে অর্থের। রোগীর স্বজনদের খাবার দেওয়ার এই উদ্যোগের প্রশংসা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একদিকে করোনা, অন্যদিকে লকডাউন। অনেকেই হাসপাতাল এলাকা এড়িয়ে চলছেন বা বিশেষ প্রয়োজন না হলে যাচ্ছেন না। এমন পরিস্থিতিতে হাসপাতালে থাকা রোগীর স্বজনদের বিনামূল্যে ইফতার সহ রাতের খাবার নিয়ে হাজির হচ্ছেন মেহমান নামের সামাজিক সংগঠনের কর্মীরা। প্রতিদিন 150 শতাধিক রোগীর স্বজনকে দেয়া হচ্ছে এই খাবার। রাতের খাবার হিসেবে শুধু ভুনা খিচুড়ি দেয়া হলেও রমজানে যুক্ত হয়েছে ইফতার সামগ্রী। রোগীর স্বজনরা জানান, লকডাউনের মধ্যে বাড়ি থেকে বা যে কোনো জায়গায় গিয়ে খাবার আনা কষ্টসাধ্য ব্যাপার। এমন পরিস্থিতিতে বিনামূল্যে খাবার পেয়ে স্বস্তিতে তারা। আমার বাড়ি অনেক দূর দিয়ে, আর তাই ওখান থেকে খাবার আসতে পারে না ভাইরাসের কারণে, তাই এখানে ইফতার পাই আমাদের খুব ভালো হচ্ছে, অনেক উপকার হচ্ছে, আর খাবারের মানগুলো ভালো আছে। এই খাবারটা কিনতে গেলে অনেক টাকা লাগতো, আমি এখানে মেডিকেল থেকে যে পাচ্ছি আমার খুবই খুশি হচ্ছে। আয়োজকরা জানান, করোনা কালে রোগীর স্বজনদের দুর্ভোগ কমাতে প্রতিদিন তারা দিচ্ছেন রাতের খাবার। আমরা 20-25 জন লোক, বন্ধু বান্ধব, ছোট ভাই, সবার সহযোগিতায় আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত। ভুনা খিচুড়ির সাথে আমরা আদার্স তেহরি দিই, আমরা আপনার ইফতারি দিই। হাসপাতাল থেকে রোগীর বাইরে অন্য কারো জন্য খাবার দেওয়ার ব্যবস্থা না থাকায় মেহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কর্তৃপক্ষ। মেহমান যে সংগঠনটি এটা পরিচালনা করছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। রোগীর যে লোকরা যারা দীর্ঘদিন এখানে থাকে তাদের যেমন সুবিধা হয়েছে, পাশাপাশি রোগীর সুবিধা হয়েছে। মানবতার সেবায় সংগঠনটির এমন মহতী উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বিশ্বে একদিনে করোনায় 12,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 7,75,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি প্রায় 33 লাখ। এ পর্যন্ত 32,95,000-এর বেশি মৃত্যু ছাড়াও আক্রান্ত হয়েছে 15,83,00,000-এর বেশি মানুষ। একদিনে আবারও সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে নতুন শনাক্ত 4,09,000-এর বেশি, আর মারা গেছে 4,133 জন। এদিকে রাজস্থানে করোনায় মারা যাওয়া এক ব্যক্তি শেষকৃত্যে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন 150 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 21 জনের। ঈদের আগে সংক্রমণ বাড়ার শঙ্কায় শনিবার থেকে পাকিস্তানে চলছে লকডাউন। প্রথম 2 ধাপ নিয়ন্ত্রণ করলেও তৃতীয় ধাপে দেশটিতে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। আফগানিস্তানে কাবুলে একটি স্কুলের কাছে একাধিক বোমা বিস্ফোরণে অন্তত 30 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। শনিবার রাজধানীর পশ্চিমাঞ্চলীয় শিয়া জেলার সাইদ আল শাহাদা স্কুলের কাছে বোমা বিস্ফোরণ হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র তারিক আরিয়ান হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। এদিকে বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলার ঘটনার নিন্দা জানায় তালেবান। গত মাসে 11 সেপ্টেম্বর মধ্য আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ওয়াশিংটন। এরপর থেকে দেশটিতে হামলার ঘটনা বেড়েছে। বোমা হামলায় দেশটিতে হামলার ঘটনা বেড়েছে। বোমা হামলায় গুরুতর আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের জ্ঞান ফিরেছে। শনিবার এই তথ্য দিয়েছে তার পরিবার। এদিকে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার নাশিদের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে এবং তিনি নিজেই শ্বাস নিতে পারছেন বলে জানিয়েছেন তার ভাই ইব্রাহিম নাশিদ। আর তার বোন নাশিদা সাত্তার টুইট করেন, ভালো আছেন নাশিদ। বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালেতে নিজ বাসার সামনে বোমা হামলায় আহত হন তিনি। পরে তার মাথা, বুক, তলপেট ও পায়ে অস্ত্রোপচার হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ থেকে অনুশীলন করতে পারবেন শ্রীলঙ্কা ফেরত তামিম মুশফিকরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে বিসিবি। শনিবার 2 পক্ষের সভা শেষে এসেছে সমাধান, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে ভারত থেকে ফেরা সাকিব, মুস্তাফিজের কোয়ারেন্টিনের মেয়াদও কমানোর চেষ্টা করছে বোর্ড। শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটারদের কোয়ারেন্টিন নিয়ে তৈরি হয় জটিলতা। মিরপুরের দলের সাথে প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা থাকলেও 14 দিন কোয়ারেন্টিনের বাধ্যবাধকতায় আটকে যায় তামিম মুশফিকদের অনুশীলন। বিসিবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনায় অবশেষে মিলেছে সমাধান। শিথিল করা হচ্ছে লঙ্কা ফেরত ক্রিকেটারদের কোভিড প্রোটোকল। টেস্টের নেগেটিভ সার্টিফিকেট পেলেই অনুশীলনে যোগ দিতে পারবেন তামিম মুশফিকরা। যারা শ্রীলঙ্কা থেকে চলে এসেছেন তারা একটা টেস্ট নেগেটিভ হওয়ার পরে তারা হয়তো জাতীয় দলের সাথে যোগ দেবেন। আমাদেরকে সেভাবেই কমিউনিকেট করা হয়েছে যে ওয়ান্স দোজ প্লেয়ার্স আর টেস্টেড নেগেটিভ তারা জাতীয় দলের রেগুলার ক্যাম্পে জয়েন করতে পারবেন। ভারত থেকে ফিরে 2 আলাদা হোটেলে সাকিব, মুস্তাফিজ আছেন 14 দিনের কোয়ারেন্টিনে। সেটা কমিয়ে আনার চেষ্টা করছে বিসিবি। এরই মধ্যে কোভিড টেস্টে নেগেটিভ হয়েছেন সাকিব, অপেক্ষায় মুস্তাফিজ। জাতীয় দলের যারা সম্ভাব্য যারা প্লেয়ার আছেন তাদেরকে আমাদের প্র্যাকটিসের আওতায় নিয়ে আসা। সো আমরা আজকেই একটা গ্রিন সিগন্যাল পেয়েছি যে তারা একটা টেস্ট রেজাল্ট নেগেটিভ হওয়া সাপেক্ষে তারা জাতীয় দলের সাথে অংশগ্রহণ করতে পারবে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই তারা অংশগ্রহণ করবেন। সিরিজ সম্প্রচারের ক্ষেত্রে ভারতীয় ক্রুদের আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি ভিন্ন হলেও আপাতত সূচি পরিবর্তনের সংখ্যা দেখছে না বিসিবি। আমরা না সিরিজ রিশিডিউল বা এই ধরনের কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখছি না। আমাদের যেটা আমরা ইতিপূর্বে আপনাদের বলেছি যে কিছুটা চ্যালেঞ্জ তো আছে এদের ক্রুদের আনা, এবং সেজন্য আমরা অল্টারনেট সোর্সগুলো আমরা ব্যবহার করছি অন্যান্য সোর্স থেকে, যাতে এই ধরনের জটিলতাটাকে এড়ানো যায় সেজন্য আমরা কাজ করছি। কঠিন পরিস্থিতিতে টিভি সম্প্রচার জটিলতায় বিকল্প ভাবনা করে রেখেছে বিসিবি। আমরা অন্য যে অপশনসগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করছি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল ম্যানচেস্টার সিটি। জিতলেই চ্যাম্পিয়ন এমন ম্যাচে চেলসির কাছে 2-1 ব্যবধানে হেরেছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠ ইতিহাদের শুরুটা দারুণ ছিল সিটির। স্টার্লিং এর গোলে বিরতির আগেই লিড নেয় সিটিজেনরা। যোগ করার সময় আগেরও পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়ত। দ্বিতীয়ার্ধে চমৎকারভাবে ঘুরে দাঁড়ায় চেলসি। 63 মিনিটে সমতা আনেন হাকিম জিয়াস। আর শেষ দিকে যোগ করার সময়ে চেলসির জয় নিশ্চিত করেন মার্কোস আলোনসো।
দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্রস্তুতি সারল চেলসি। এদিকে খড়ের মাঠে সাউদাম্পটনকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। গোল করেন সাদিও মানে ও থিয়াগো আলকান্তারা। লা লিগা ট্রফি মাদ্রিদে থাকবে নাকি ফিরবে কাতালোনিয়াতে, সেই লড়াই আরও জমে গেল। ন্যু ক্যাম্পে বার্সেলোনা অ্যাটলেটিকোর ম্যাচ 0-0 ড্র হয়েছে। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও সুযোগ তৈরিতে দাপট ছিল অ্যাটলেটির। 77 পয়েন্ট নিয়ে শীর্ষে সিমিওনির দল, 2 পয়েন্ট পিছিয়ে বার্সা। ন্যু ক্যাম্পে বল দখলে এগিয়ে বার্সেলোনা, কিন্তু ওদের রক্ষণে ভীতি ছড়িয়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। হারমোসা কোরিয়ার সমন্বয়ে প্রথম প্রচেষ্টা ক্লেমেন লংলে রুখে দিয়েছেন। প্রথমার্ধে আরো সুযোগ তৈরি করেছে অতিথিরা। সাবেক ক্লাবের বিপক্ষে স্পটলাইটে লুইস সুয়ারেস, গোলকিপার টের স্টেগেনকে বারে বারেই পরীক্ষায় পড়তে হয়েছে, যদিও ডেডলক ভাঙতে পারেননি উরুগুয়ান ফরওয়ার্ড। বার্সার আক্রমণ গতি পায়নি ফাইনাল থার্ডে এসে। বিরতির আগে মেসির প্রথম প্রচেষ্টা, পছন্দের শুটিং স্পট থেকে বিপজ্জনক এলএম10 আটকে গেছেন ও ব্ল্যাকের কাছে। ফ্রিকিকে সাফল্য খুঁজেছে বার্সেলোনা, স্পেশাল কিছু আসেনি মেসির কাছ থেকে, পারেননি দলকে এগিয়ে নিতে। মিগুয়েজাকে তুলে দ্বিতীয়ার্ধে আরাউজোকে নামিয়েছে বার্সা। উরুগুয়ান সেন্টার ব্যাক নজর কেড়েছেন এদিন। পেদ্রির ক্রসে তার গোল অফসাইডে আটকে গেছে। সেই রেশ থাকতে সুযোগ এসে যায় অ্যাটলেটিকোর সামনে। সুয়ারেজও সাফল্যের জন্য হন্যে হয়েছিলেন, জালের দেখা পেলেও ফাউলের কারণে গোল বাতিল হয়েছে। গ্রিজম্যান ছিলেন নিষ্প্রভ, শেষ দিকে নেমে ওসমান ডেম্বেলেও দারুণ সুযোগ হাতছাড়া করেছেন। জর্ডি আলবার ক্রসে তার হেডার বারের ওপর দিয়ে গেছে। গোলশূন্য ড্রতে ত্রিমুখী শিরোপার লড়াই আরো জমে গেল, যেখানে লাভবান রিয়াল মাদ্রিদ। সোমবার সেভিয়াকে হারালেই ওপরে উঠে যাবে জিদানের দল। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সবচেয়ে মধুর ডাক মা, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম শব্দও মা। সন্তানের সাথে মায়ের মধুর সম্পর্ক জগতের সব রীতিনীতি বা দিবসের আনুষ্ঠানিকতা থেকে অনেক ওপরে। মায়ের প্রতি ভালোবাসা সময় ফ্রেমে বেঁধে রাখার কিছু না হলেও তাকে আজ একটু বিশেষভাবে মনে করছেন সন্তানরা। মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় নির্দিষ্ট কোনো দিন দরকার না হলেও প্রতি বছর পালিত হয়ে আসছে মা দিবস। ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টের জন্মের অনেক আগে থেকে মিশর, রোম ও গ্রিসে বিশেষ একটি দিনকে মা দিবস হিসেবে পালন করা হতো। মায়ের প্রতি গভীর মমত্ববোধ থেকে তারা আরাধনা করত দেবতাদের। বর্ণাঢ্য আয়োজনে মা দিবস উদযাপনের শুরুটা মূলত আমেরিকানদের থেকে। 1870 সালে সমাজসেবী জুলিয়া ওয়ার্ড হো যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধে সব মাকে একসঙ্গে করতে চান, আর এর জন্য মা দিবস পালনের প্রস্তাব দেন তিনি। তার লক্ষ্য ছিল 1958 সালে শান্তিকর্মী অ্যান জার্ভিসের প্রচেষ্টাকে এগিয়ে নেয়া। অ্যান জার্ভিস যুদ্ধবিধ্বস্ত আমেরিকান নারীদের নিয়ে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে প্রচার ও কাজ শুরু করেন। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা জার্ভিস মায়ের অসমাপ্ত স্বপ্ন পূরণের কাজে হাত দেয়। প্রতি রোববার মা যেখানে পড়াতেন, পশ্চিম ভার্জিনিয়ার গ্রাফিটন শহরের সে চার্চে 1908 সালের 10 মে প্রথমবারের মতো দিনটি উদযাপন করেন অ্যানা। এরপর ধীরে ধীরে বড় পরিসরে উদযাপন হতে থাকে দিবসটি। 1912 সালে সর্বপ্রথম এ দিনকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে। 1914 সালে দিনটিকে দেশব্যাপী সরকারি ছুটি ও জাতীয় দিবসের মর্যাদা দেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। আর 1962 সালে দিবসটি স্বীকৃতি পায় আন্তর্জাতিক দিবস হিসেবে। এরপর থেকে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঈদে ঘরমুখো মানুষের ভিড় ঠেকাতে ফেরিঘাটে নামল বিজিবি। করোনা ঝুঁকি উপেক্ষা করেই যাচ্ছে মানুষ। দেশে 7 দিনেই শেষ হচ্ছে করোনা টিকার মজুত। যে কোনো উৎস থেকে অন্তত 20 লাখ ডোজ সংগ্রহের চেষ্টা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিদেশ যাওয়ার আবেদনে আজ মত জানাবে আইন মন্ত্রণালয়।
করোনা মহামারীর 1 বছর পরও স্বাস্থ্য খাতে জনবল সংকট। চূড়ান্ত অনুমোদন পেলেই নিয়োগ হবে 1 লাখ। বিশ্বে একদিনে করোনায় 12,000-এর বেশি মৃত্যু, মোট মৃত্যু প্রায় 33 লাখ। ভারতে ফের 4 লক্ষাধিক শনাক্ত। স্টিকি থিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।